একজন মানুষ যিনি ছিলেন আলোচনার কেন্দ্রে, একজন নেতা যাকে একসময় বলা হতো ভারতের নিরাপত্তার জন্য হুমকি, আর এখন ১৭ বছরের দীর্ঘ কারাবাস শেষে মুক্তি পেলেন, তবে ফিরে এসে ডুবে গেলেন এক রহস্যময় নীরবতায়। বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের এই মুক্তি নেত্রকোনা থেকে শুরু করে দেশের রাজনীতিতে এক নতুন আলোড়ন সৃষ্টি করে। কারাগারের ফটকে হাজারো মানুষের উপস্থিতি, আবেগঘন মুহূর্ত এবং সমর্থকদের স্লোগানে স্পষ্ট হয়ে ওঠে মানুষ তাকে ভুলে যাননি। তবে মুক্তির পরপরই বাবরের চারপাশ যেন তৈরি হয়েছে এক রহস্যময় নীরবতা। কিছুদিন মিডিয়ায় উপস্থিত থাকলেও পরে তিনি একেবারে নিঃশব্দে চলে যান। না দলীয় মিটিংয়ে, না কোনো টক শোতে কোথাও দেখা যাচ্ছে না তাকে। প্রশ্ন উঠছে, বাবর কি রাজনীতি থেকে সরে যাচ্ছেন, নাকি বিএনপি থেকে গুরুত্ব কমে গেছে? দলের অভ্যন্তরে একটি গুঞ্জন ক্রমে জোরালো হচ্ছে। লুৎফুজ্জামান বাবর কি বিএনপি ছেড়ে জামায়াত ইসলামের দিকে ঝুঁকছেন? সম্প্রতি সাংবাদিক মাহমুদুর রহমানের বাসায় একটি শোক অনুষ্ঠানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল হলে এই গুঞ্জন আরও তীব্র হয়। যদিও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বাবরের ঘনিষ্ঠদের দাবি, তিনি আপাতত শারীরিক অসুস্থতার কারণে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় নন। নেত্রকোনা ৪ আসনে দলীয় মনোনয়ন প্রক্রিয়া এখনও চলছে এবং বাবরই সবচেয়ে বেশি সম্ভাব্য প্রার্থী। তবে বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে তার প্রতি আগ্রহের ঘাটতি রয়েছে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। ২০০৮ সালের নির্বাচনে কারাবন্দী অবস্থায় থাকায় বাবর মনোনয়ন পাননি। সে সময় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াই করার ঘোষণা দিলে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে, যদিও পরবর্তীতে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়। তবে আর কখনো দলের সক্রিয় পদে ফেরেননি তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, যেখানে আব্দুস সালাম পিন্টুর মতো নেতা কারাগার থেকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন, সেখানে বাবরের মতো একজন নেতা কেন উপেক্ষিত থাকছেন? বাবরের অতীত ঘাটলে হয়তো এর উত্তর মেলে। ভারতের জন্য তিনি ছিলেন এক সময়ের সিকিউরিটি থ্রেট। ২০০১ সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি ভারত বিরোধী অবস্থানের জন্য পরিচিত ছিলেন। ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রাম বন্দরে ১০ ট্রাক অস্ত্র এবং গোলাবারুদের সবচেয়ে বড় চালানটি ধরা পড়ে, যার মূল পরিকল্পনাকারী হিসেবে বাবরের নাম উঠে আসে। এরপর ২০০৫ সালের হবিগঞ্জে গ্রেনেড হামলা এবং ২১ আগস্ট হামলা মামলায় তার নাম জড়ায়। এইসব ঘটনায় ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। ভারতের একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়, বাবর এমন একজন ব্যক্তি যিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা সৃষ্টির সক্ষমতা রাখতেন। আজ যখন দেশের রাজনৈতিক অঙ্গনে ভারতের প্রভাব নিয়ে বিতর্ক বাড়ছে, তখন অনেকেই মনে করছেন বাবরের মতো নেতা হয়তো বিএনপির প্রয়োজন। নেত্রকোনার জনগণের প্রত্যাশাও বাবরকে আবার নির্বাচনী মাঠে দেখতে পাওয়া। কিন্তু সবশেষ সিদ্ধান্ত এখন দলের হাইকমান্ডের হাতে। সবশেষ সিদ্ধান্ত এখনও ধোঁয়াশাময়। প্রশ্ন হল, লুৎফুজ্জামান বাবর কি আবার রাজনীতিতে ফিরবেন, নাকি তিনি ইতিহাস থেকে যাবেন সেই নেতা হিসেবে যাকে একসময় ভারতও ভয় পেত?